এখন 7 কলেজের শিক্ষার্থীরা কোথায় যাবেন, কোথায় পালাবেন? যদি এখন হাসনাত আবদুল্লাহ সবাইকে রাজুতে আসতে বলেন, তাহলে 5-7 জন সমন্বয়ক যদি রাজুতে একসাথ হয় এবং তারা যেটা চাবেন, যেই দাবি উত্থাপন করবেন, ওই 7 কলেজকে সেটাই করতে হবে। কাজেই দোয়া করেন যাতে কোনোভাবে হাসনাত আবদুল্লাহর মুখ দিয়ে রাজুতে আসো এই কথাটা বেরিয়ে না আসে। যদি আসে তাহলে 7 কলেজের ভবিষ্যৎ অন্ধকার। 7 কলেজের শিক্ষার্থী, শিক্ষক সবাইকে পদত্যাগ করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি হাসনাত আবদুল্লাহ তারা যখনই রাজুতে একসাথ হয়েছেন, সেখান থেকে তারা যেই কর্মসূচি ঘোষণা করেছেন, সেটা আদালত হোক, সচিবালয় হোক, অন্য কোনো অফিস হোক, ডেমকেয়ার, তারা সেখানে পদত্যাগ করে ছাড়িয়েছেন। কাজেই আগামীতে আমাদের 7 কলেজ হয়তো ছাত্রছাত্রী শূন্য, ছাত্র শিক্ষক শূন্য হয়ে পড়বে, সেটা আমরা চাই না। এখন এটার একটা সমাধান দরকার। কারণ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না। কারণ ছাত্ররা হাসনাত আবদুল্লাহকে কেন চিনবে না? তার কপালে দাগ আছে, তার শরীর দেখলে তাকে চেনা যায়, চেনা উচিত ছিল। কিন্তু এই ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা দুঃখ আছে যে জুলাই আগস্টে এই ছাত্রছাত্রীরাই আন্দোলন করেছিল, হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে ছিলেন, কিন্তু উপদেষ্টা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন, কে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং আধ্যাত্মিক সাধক মাহফুজ আলম। তারা 3 জন নাকি ঢাবির শিক্ষার্থী। ঢাবির শিক্ষার্থীরা যেখানে উপদেষ্টা হয়ে গেল, সেখানে সাধারণ ছাত্ররা তারা তো বসে থাকতে পারে না। প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ কোনো সমন্বয়ক হতে পারেনি। আর 7 কলেজ তো দূরের কথা, কলেজের কেউ এখন যেটা সমাধান হতে পারে, 7 কলেজ থেকে যদি 7 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া যায়, এই সমস্যার হয়তো সমাধান হয়ে যাবে। কিন্তু সেটা কি হাসনাত আবদুল্লাহরা করবেন না? তাহলে কি হয়েছিল ঘটনাটা, সেটাই যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। কেন এই আন্দোলনের সূত্রপাত, কেন এই হাসনাত আবদুল্লাহকে নাজেহাল হতে হলো, কেন তিনি কেন তিনি নির্যাতিত, পাল্টা ধাওয়ার সম্মুখীন হলেন, কেন তাকে ভুয়া বলা হলো। নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে। মানে এটা রাতের খবর, দৈনিক ইত্তেফাক থেকে পড়ছি। শিক্ষার্থীদের থামাতে সংঘর্ষস্থলে, আমি মনে করলাম কর্মস্থলে, সংঘর্ষস্থলে উপস্থিত হন কত বড় কলিজা, কত বড় হার্ট, কত বড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। খুবই দুঃখজনক। এদিকে ঢাবি প্রভিসির বাসভবন ঘেরাও করতে আসা 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে চায়, আন্দোলন করলাম, জুলাই আগস্টে তোরা আমাদের সাথে ছিলি, এখন আর আমাদের সাথে নাই, আমরা তোদেরকে চিনি না। আমাদের 3 জন উপদেষ্টা হয়ে গেছে, আমাদের সবাই সমন্বয় হয়ে গেছে, তোদেরকে আমরা চিনি না। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন তাদের প্রভিসিকে বাঁচাতে ওই 7 কলেজের শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং তাদেরকে ধাওয়া দিয়েছে। এতে 7 কলেজের শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে। এটা রাতের ঘটনা কিন্তু শেষ। আজকে কিন্তু ঢাকা অবরোধ। আচ্ছা, সেই ক্ষেত্রে আরও একটু কথা বলি। সন্ধ্যা 6:30 যে বিভিন্ন কথা লিখেছেন, কেন এই আন্দোলনের শিক্ষার্থীদের দাবি কি? তাদের দাবি হচ্ছে, শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তাদের সাথে অশোভন আচরণ করেছেন। সেই অশোভন আচরণটা যদি একটু না বলি, তাহলে আপনারা এটা অপূর্ণাঙ্গ থেকে যায়। অশোভন আচরণটা বলি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের অভিযোগ, 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষার কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে তাদের বের করে দেন। বিষয়টা খুবই মর্মান্তিক। এই ছাত্রছাত্রীরাই তো আন্দোলন করেছিল। এই কি প্রভিসি, উনি ছাত্রদের পালস বোঝেন না? তিনি বলেন 7 কলেজের বিষয়ে তিনি কিছুই জানেন না। একজন প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি 7 কলেজের বিষয়ে কিছুই জানেন না। এটা কি সত্য বলছেন না অসত্য, সেটা একটু পরেই প্রমাণ হবে। তারা আরও অভিযোগ করে বলেন, এই বিষয়ে 21 দিন আগে
এই প্রভিসির কাছে তারা স্মারকলিপি দিয়েছেন, তিনি সেটি পড়েননি। আরও দুঃখজনক, অর্থাৎ তিনি পড়েননি। ছাত্ররা যে অভিযোগগুলো করেছিল, 7 কলেজের শিক্ষার্থীদের তিনি চেনেন না বলেই আক্রমণমূলক ব্যবহার করেছেন। আরও দুঃখজনক ঘটনা, 7 কলেজের যারা দাবি দাওয়া নিয়ে গেছে তাদেরকে তিনি চিনেনই না, এটি বলেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের শুরুটা এই কারণগুলো নিয়ে। ছাত্ররা কি দাবি করতে চায়, কি চায় তারা? এছাড়া শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে 5 দফা দাবি কথা উত্থাপন করেন। সেগুলো হচ্ছে 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। চিন্তা করেন, জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু কিসের কোটা নাকি এখনো রয়ে গেছে। এখনো ছাত্রদেরকে অসহায়ের মতো কোটার বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না, অর্থাৎ শ্রেণীকক্ষের উপচে পড়া ছাত্রছাত্রী যাতে না ভর্তি করায়, সেটা একটা দাবি ছিল। খুবই ভালো শিক্ষার পরিবেশ থাকতে হবে, ওদের উদ্দেশ্য ভালো। শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করাতে হবে, অর্থাৎ যা শিক্ষক আছেন তাদের অধীনে কতজন পড়াশোনা করতে পারে এটার একটা পরিসংখ্যান আছে, সেই হিসাবে ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য তারা আবেদন জানিয়েছেন। নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে, হ্যাঁ নেগেটিভ মার্ক যুক্ত হবে। 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তির ফি জমা রাখতে হবে। এটা খুবই ভালো দাবি, অর্থাৎ তারা যে ভর্তি ফি জমা রাখে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা রাখে। এটা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করার জন্য ছাত্রছাত্রীদের দাবি যে অন্যান্য 7 কলেজের যে ভর্তি পরীক্ষার ফি সেটা যেন অন্য অ্যাকাউন্টে জমা দেওয়া যায়, সেটা তাদের দাবি ছিল। কাজে এই সাধারণ দাবিগুলো এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মহোদয় তিনি বলেছেন এগুলো তিনি পড়েননি, তিনি জানেন না, অথচ ছাত্ররা বলছে 21 দিন আগেই তাকে স্মারকলিপি দেওয়া হয়েছে, তিনি সেটা পড়েননি। খুবই দুঃখজনক ব্যাপার। ছাত্রছাত্রীদের দাবিগুলো অচিরেই পূরণ করা হোক, দাবি মানা হোক। আরেকটি কথা না বললেই নয়, শিক্ষকদের ইবতদায়ী শিক্ষকদের একটা আন্দোলন হয়েছে ওই দিনে, একই দিনে তাদের উপর পানি ছিটানো হয়েছে, তাদের আহত হয়েছেন অনেকে। আবার অসমর্থিত সূত্রে কেউ বলেন যে 2 জন নাকি নিহত হয়েছে, জানি না, কনফার্ম না, তবে শোনা যাচ্ছে এরকম। যেহেতু আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে, পত্রপত্রিকায় এখন সবাই বলছেন বাতাবি লেবু চাষের নাকি ছড়াছড়ি, সেই ক্ষেত্রে এইসব খবর সেখানে স্থান পায় না। কে নিহত হলো, কে আহত হলো, এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়া জানে না। যাই হোক, যা কিছুই হোক, আমাদের নোবেল বিজয়ী শান্তি প্রতিষ্ঠাকারী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন দেশের দায়িত্বে আছেন। তার নেতৃত্বে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, এটাই আমাদের কাম্য, আমাদের কামনা। ধন্যবাদ সবাইকে।